সূর্য আজ সকালে কোন দিক দিয়ে উঠেছে? অবশেষে থানাও আপনার চাঁদ মুখখানার দেখা পেল। কিছু কিছু সময় দেখা দিতে হয়। গম্ভীর কণ্ঠে জবাব দিল নিলয়। তো কি সেই উত্তম কাজ যার জন্য আপনার চাঁদ মুখখানা থানা দেখা পেল? আপনি তো জানেন আজকে আমার এক ফ্রেন্ড খুন হয়েছে। হতাশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল নিলয়। সে স্বরে লুকিয়ে আছে শত কষ্ট, হাজারো আর্তনাদ। বাল্যকাল থেকে বন্ধুত্ব তাদের, হতাশ হওয়াটাই আবশ্যক। আপনি কি করে জানলেন এটি একটি খুন? এটা আত্মহত্যাও তো হতে পারে। আমার জানা মতে আপনি বেশ শিক্ষিত এবং বেশ মেধাবী ছাত্র। আপনার মুখ থেকে এরকম একটি প্রশ্ন শোভা পায় না, যেখানে দেখাই যাচ্ছে এটা প্রিপ্ল্যানেড মার্ডার। একজন মানুষ আত্মহত্যা করলে কখনো নিজের বুকে আঘাত করবে না, আর তার বুকে থাকা আঘাতটাও যে বেশ ভিন্ন ধরনের। এছাড়াও রুমে কিছু কিছু বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। তো বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাকে এই কেসটায় সাহায্য করতে চাই। আমি চাই আপনার সাথে থেকে খুনিকে ধরব এবং আমার নিজ হাতে বন্ধু হত্যার প্রতিশোধ নেব। উৎসুক হয়ে কথাগুলো বলল নিলয়। বেশ ভালো, তবে ধন্যবাদ স্যার, তবে আজকের জন্য আসি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে কথাটি বলল নিলয়। হ্যাঁ অবশ্যই, তবে রাতের দিকে পোস্টমর্টেম রিপোর্ট আমাদের হাতে আসতে পারে। আপনি চাইলে আমাদের সঙ্গে সামিল হতে পারেন। করমর্দন করার জন্য হাত এগিয়ে দিয়ে কথাটি বলল জাবেদ। তবে তো অবশ্যই আসব। রিপোর্ট হাতে পেলে যথাসময়ে আমাকে একটি কল করার অনুরোধ রইল। করমর্দন করে কথাটি বলল নিলয়। অতঃপর থানা থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। হাতে থাকা ঘড়িটির দিকে তাকাতেই চমকে উঠল সে। 2টা 56 PM চলছে। এতটা সময় অতিবাহিত হয়ে গেল কিভাবে, সেদিকে আন্দাজও করে পাচ্ছে না। তবে এখন তার দ্রুত বাসায় পৌঁছানো প্রয়োজন। সকাল থেকে না খাওয়া, এতক্ষণ ক্ষুধার চিন্তা স্মরণ না থাকলেও এখন বেশ ক্ষুধা পেয়েছে তার। গাড়ি চড়ে তৎক্ষণাৎ সাই করে ছুটে গেল সামনের দিকে। উদ্দেশ্য এখন নিজের বাসায় পৌঁছানো। কয়েক মিনিট গাড়ি চালাতেই বাসার সামনে গিয়ে গাড়ি এসে হাজির। গ্যারেজে এসে গাড়ি পার্ক করে তৎক্ষণাৎ বাসার ভিতর প্রবেশ করলো সে। হাত ধুয়ে খাবার টেবিলে বসে গেল। সাইলা বেগম দ্রুত খাবার পরিবেশন করে খেতে দিল। নিলয় খাবার মুখে তুলতেই তার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সাইলা বেগম। শুনলাম তামিম নাকি মারা গেছে। খাবার খেতে খেতে এই প্রশ্নের জবাব দিল নিলয়। অতঃপর আর কোনো প্রশ্ন করলেন না সায়লা বেগম। এমনিতেই নিলয়ের মন এবং মস্তিষ্ক ঠিক নেই, তার উপর প্রশ্ন করে আরো মন খারাপ করে দিতে চাচ্ছেন না তিনি। নিলয় খাবার শেষ করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো আজকের ঘটনা। কখন যে চোখ লেগে এসেছে তার খেয়ালই নেই। অবশ্য এখনো ঘুম ভাঙতো না। ফোনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে, যার ফলে ঘুম ভেঙে যায়। ফোন হাতে তুলতে স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কলটি এসেছে আননোন নাম্বার থেকে। সচরাচর তার সিমে কোনো আননোন নাম্বারে মোটেও কল আসে না। বেশি না ভেবে ফোন রিসিভ করে কানে তুলল সে। তৎক্ষণাৎ ওপাশ থেকে বলে উঠল। সদর থানার ওসি জাবেদ বলছি। আমার হাতে পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। আপনি চাইলে এসে দেখে যেতে পারেন। এছাড়াও বেশ চমক দেওয়ার মতো ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। বেশ উৎসুক কণ্ঠে বলে উঠল নিলয়। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি বাসা থেকে বের হচ্ছি। আপনি তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে আসুন। আমি আপনার অপেক্ষায় রইলাম। শান্ত স্বরে উক্ত কথাটি বলল জাবেদ। অতঃপর তৎক্ষণাৎ ফোন কেটে দিয়ে স্ক্রিনের দিকে তাকালো নিলয়। 8টা 36 মিনিট। দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য এখন সদর থানা। কয়েক মিনিটের মধ্যেই থানায় এসে উপস্থিত হলো সে। কিছু কনস্টেবল অবাক চোখে তাকিয়ে আছে। নিলয়ের উপস্থিতি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তারা। সেদিকে তোয়াক্কা না করে সোজা ওসি জাবেদের রুমে পা বাড়ালো। ভেতরে প্রবেশ করতেই বেশ অবাক চোখে তাকালেন জাবেদ। ভেবেছিলাম আপনার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু ভাবিনি এত দ্রুত আসবেন। কিছুটা হতাশ হয়ে উক্ত কথাটি বলল জাবেদ। এই সকল কথা এখন একটু বাদ দিই। পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে তা বলুন, আর আমার জন্য কি চমক রয়েছে তা বলুন। বেশ উৎসুক হয়ে কথাগুলো একদমে বলে ফেলল নিলয়। ও, আই এম সরি ফর দিস। এই নিন পোস্টমর্টেম রিপোর্ট। নিলয়ের দিকে একটি ফাইল এগিয়ে দিয়ে উক্ত কথাটি বলল জাবেদ। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পোস্টমর্টেম রিপোর্ট পড়তে লাগলো নিলয়।
বেশ কিছুক্ষণ পর ওসি জাবেদের উদ্দেশ্য করে বলে উঠল, আমি কিছুই বুঝতে পারছি না, এটা কেমন মৃত্যু? বেশ হতাশায় ভরা কণ্ঠে প্রশ্ন করল নিলয়। মিস্টার তামিমের খুন হয়েছে। একটু লক্ষ্য করলেই দেখা যায় তার বুকে একটি গর্ত ছিল, যার ব্যাস লম্বায় প্রায় 8 সেন্টিমিটার, চওড়া প্রায় 6 সেন্টিমিটার। এছাড়া বুকের ভেতরে হৃৎপিণ্ড গলে আছে। তাছাড়া পেটের ভেতরে থাকা নাড়িভুঁড়ি এবং কলিজা ইত্যাদি গলে গেছে এবং উক্ত স্থানে নখের আঁচড় পাওয়া গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে কোনো ব্যক্তির ডিএনএ সিম্বল পাওয়া যায়নি। আর একটি ব্যাপার হচ্ছে, নখের আঁচড়গুলো স্বাভাবিক অবস্থায় ছিল। নখের আঁচড় পাওয়া গেছে স্বাভাবিক অবস্থায়, এই কথাটির মানে? একজন মানুষ যখন হাতে গ্লাভস পরে থাকে তখন তার হাত দিয়ে যদি কোথাও স্পর্শ করে সেখানে কোনো ছাপ অথবা ডিএনএ সিম্বল পাওয়া যায় না। তবে সেখানে স্পর্শটা ভিন্ন রকমের হয়। কিন্তু কেউ যদি খালি হাতে আঁচড় কাটে অথবা স্পর্শ করে, উক্ত স্থানে একটি ছাপ পড়ে যায় আর সেখানে পাওয়া যায় ডিএনএ সিম্বল। কিন্তু তামিমের দেহের অভ্যন্তরীণে নখের আঁচড় কাটার দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবাক ব্যাপার হচ্ছে সেখানে কোনো ডিএনএ সিম্বল পাওয়া যায়নি। আর সবচেয়ে অবাক ব্যাপার হলো তামিমের দেহের ভেতরটা সম্পূর্ণ খোলা, হাতে আঘাত করা হয়েছিল। কিন্তু এরপরেও কেন ডিএনএ সিম্বল পাওয়া যায়নি তা এখনো বুঝতে পারছি না। বেশ গম্ভীর স্বরে উক্ত কথাগুলো বলল জাবেদ। তা বুঝলাম, কিন্তু এটা কি করে সম্ভব? আর চমকে দেওয়ার মতো ঘটনা কি এটাই ছিল তবে? তা আমারও জানা নেই, তবে এটা চমক ছিল না। আপনার চমক হচ্ছে তামিমের ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। পরীক্ষা করে জানা যায় সেগুলো বিড়ালের পায়ের ছাপ ছিল। তবে অবাক বিষয় হলো সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। আর বিড়ালটাই বা কি করে উধাও হলো রুম থেকে, সেই প্রশ্নটা তোলাই থাক। এছাড়াও আরও একটি চমক হলো, বিড়ালটা যেভাবেই উধাও হোক না কেন, কিন্তু তার হাত পায়ে রক্ত আসলো কোথা থেকে? তবে কি বিড়াল দ্বারাই খুন হয়েছে তামিম? কিন্তু তা কি করে সম্ভব? প্রশ্নগুলো রীতিমতো আমার মাথা গুলিয়ে দিচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? একটা বিড়াল কিভাবে তামিমের মৃত্যুর কারণ হতে পারে? আপনি কি বলছেন তা আপনি জানেন। কিন্তু কিছুই যে করার নেই। তামিমের বুকের ভেতরে যে গর্তের সৃষ্টি হয়েছিল তার অভ্যন্তরীণ পাওয়া নখের আঁচড়গুলো অনেকটাই বিড়ালের মতো। এছাড়াও আরও একটি প্রশ্ন হচ্ছে, রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপগুলোতে কিভাবে রক্তের ছোঁয়া পাওয়া যেতে পারে? চিন্তায় মগ্ন হয়ে নিলয়ের দিকে প্রশ্ন ছুড়ে দিল জাবেদ। এটাই তো রহস্য, কিন্তু আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না তামিমের মৃত্যুর কারণ একটা বিড়াল। এছাড়াও আরও একটি রহস্য লেগেই আছে। যদি বিড়াল দ্বারাই তামিমের মৃত্যু হয়, তবে তামিমের বুকে এত বড় গর্তের সৃষ্টি হলো কিভাবে? একটা বিড়ালের পা কখনো তো এত বড় আর এত মোটা হয় না। এছাড়াও তামিমের দেহের অভ্যন্তরীণে থাকা সকল হৃৎপিণ্ড, নাড়িভুঁড়ি ইত্যাদি গলে গেল কি করে? আর একটা বিড়ালের পা এতটা বড় কখনোই হবে না যে বুক থেকে পেট পর্যন্ত হাত চলে যাবে। হতাশায় নিমজ্জিত কণ্ঠে জবাব দিল নিলয়। ঘোর রহস্য লেগেই আছে। টাইম ট্রাভেল মেশিন থাকলে অতীতে গিয়ে দেখা যেত আসলে কি ঘটেছে। কিন্তু তা আর হবার নয়। আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না এই বিড়ালের রহস্য। আচ্ছা, দেখা যাক। অন্ধকারে ঢিল ছুড়লেও অনেক সময় উদ্দেশ্য হাসিল করা যায়। আবার অন্ধকারে ঢিল ছুড়লে কারো মাথায় পড়লে হাসপাতালে যেতে হবে নির্ঘাত। তাই দেখে শুনেই ঢিল মারতে হবে, তবে সঠিক সময়ের অপেক্ষা। গম্ভীর স্বরে উক্ত কথাটি বলে উঠল জাবেদ। অতঃপর তৎক্ষণাৎ আর কিছু বলল না নিলয়। তার যে আর বলার কিছু নেই। কি হচ্ছে এসব? আর কোনো উত্তর তার জানা নেই। আর বিড়ালের রহস্যটা তার মাথার উপর দিয়ে গেছে। মানুষের মৃত্যু বিড়ালের হাতে? মানুষ যদি এটা শোনে তবে হাসি ঠাট্টা করেই উড়িয়ে দিবে। এছাড়া তাদের হাতে শক্তপোক্ত কোনো প্রমাণ নেই যার দ্বারা একটি প্রমাণিত করতে পারবে। তার এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়। বেশ খানিকক্ষণ বাদে পুনরায় বলে উঠল জাবেদ। আপাতত আপনি বাসায় যান, পরবর্তীতে এটি নিয়ে ইনভেস্টিগেট করা যাবে। প্রথম দিনেই যদি এতটা মাথা ঘামানো হয়, পরবর্তীতে কিছুই হবে না। তাই মাথা ঠান্ডা রাখার প্রয়োজন। অতঃপর কিছু না বলেই চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো নিলয়।
অতঃপর ওসি জাবেদের রুম ত্যাগ করে বাহিরের পার্ক করা গাড়িতে উঠে পড়ল। গাড়ির স্পিড ঘন্টায় 50 কিলোমিটারের গতিবেগ পথ চালাতে লাগলো। যথেষ্ট মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু কোনো উপায় তার সাথে দেখা দিচ্ছে না। কয়েক মিনিট গাড়ি চালাতেই বাসার সামনে এসে উপস্থিত। গ্যারেজে গাড়ি পার্ক করে রেখে বেরিয়ে গেল গাড়ি থেকে। দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করলো। কারোর সাথে দেখা না করে নিজের রুমে চলে গেল সে। মাথার উচ্চচাপ কমানোর জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল করে দেহ এবং মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রচেষ্টা। অতঃপর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে ভাবতে লাগলো রহস্যের জট, কিন্তু কখন চোখ লেগে এসেছে তার হুঁশই নেই। 7:40 বাজতেই আচমকা নিলয়ের ফোন কাঁপতে লাগলো। ফোন ভাইব্রেট মোডে থাকার ফলে সম্পূর্ণ বিছানায় কেঁপে উঠতে নিমগ্ন। এরকম সময় যদি কেউ তার রুমে উপস্থিত থাকতো তবে সে বলতে বাধ্য হতো এই মুহূর্তে রুমের ভিতর ভূমিকম্প চলছে। বেশ বিরক্তি ভরা মুখে চোখ ডলতে ডলতে ফোন খুঁজতে লাগলো। বেশ কিছু সময় বাদে হাতে ফোনে নাগাল পেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে বেশ বিরক্ত বোধ করছে সে। ফোন রিসিভ করে কানে তুলে বিরক্তি ভরা কণ্ঠে বলতে লাগলো, এই অসময়ে কেন ফোন দিলি? তুই জানিস না এই অসময়ে আমি ঘুমমগ্ন থাকি? তবে এই সময় ফোন দিয়ে কেন বিরক্ত করছিস? ওপাশ থেকে ভেসে এলো কেবল, গোমার বিরক্ত দূরে রাখ। এই মুহূর্তে যা বলতে চাচ্ছি তা শুনে তুই ঠিক থাকতে পারবে কিনা তা নিয়ে আমি বেশ চিন্তিত। সাদিক, কি এমন হয়েছে বলতো? সকাল সকাল এমনিতেই ঘুমোচ্ছিলাম, তার উপর এমনিতেই মন মেজাজ ভালো না, এই সময় ফোন দিয়ে কেন বিরক্ত করছিস? বিরক্ত করতে ফোন দেয়নি, বকুল মারা গেছে আর ওর মৃত্যুটা ঠিক তামিমের মতো হয়েছে। অবশ্য দুইটাই কার্বন কপি বলতে পারিস। করুণ কণ্ঠের সঙ্গে কিছুটা রাগ মিশ্রিত স্বরে বলে উঠল ওপাশের সাদিক লোকটি। হোয়াট? কি যাতা বকছিস তুই? যা মনে আসছে তাই বকছিস নাকি? সকাল সকাল এরকম মজা আমি মোটেও পছন্দ করছি না। আমি কোনো মজা করছি না। সকালে বকুলের বাসা থেকে ফোন এসেছে আমার কাছে। বাড়ির লোক জানায় বকুল তার রুমে ঠিক তামিমের মতো মেঝে পড়ে আছে, আর মেঝেতে রক্তের সরাসরি। আমি বকুলের বাড়ি যাচ্ছি, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। এই বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল সাদিক। মহা চিন্তায় পড়া গেল নিলয়। কি হচ্ছে তার সাথে? কোনোভাবেই ভেবে পাচ্ছে না সে। এরকমটা তো মোটেও হবার কথা ছিল না। একে একে দুটো বন্ধুর রহস্যভাবে মৃত্যু ঘটেছে। বকুলের মৃত্যু নিলয়ের প্রথম মেনে না নিলেও এক পর্যায়ে সে মেনে নিতে বাধ্য হয়েছে। তামিমের মৃত্যুতেই বুঝে গেছে সে কিছু একটা হতে চলেছে, কিন্তু সেই কিছু একটা যে এরকম ভাবে আঘাত হানবে সেদিকে মোটেও ধ্যান ছিল না তার। তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গ্যারেজে এসে উপস্থিত হলো। চারিদিকে না দেখে গাড়িতে উঠে বসে পড়ল সে। গাড়ির অতিবেগ ঘন্টায় 103 কিলোমিটার। সাই করে মধ্য রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। ভোরবেলা ততটা ব্যস্ত নয় এই প্রাণী ঢাকার শহর, তবুও লোকের সমাগম বেশ ভালোই বলা যায়। কয়েক মিনিট অতিবাহিত হলেই বকুলের বাসে এসে উপস্থিত হয় নিলয়। পূর্বের ন্যায় দুটো পুলিশের গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড় করানো অবস্থায় আছে। ভেতর থেকে পূর্বের দিনের মতোই চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো সে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই নজর আটকে যায়। বকুলের মা মিসেস রোজা খান কেঁদে কুলহারা হচ্ছেন। ছেলের মৃত্যুতে প্রতিটা মায়ের কান্না পাওয়াটাই খুব স্বাভাবিক, আর তা যদি আকস্মিক মৃত্যু ঘটে তবে সেটা হবে বড় শোকেরই ছায়া। সেদিকে ধ্যান না দিয়ে তৎক্ষণাৎ বকুলের রুমে চলে গেল সে নিলয়। ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেঝেতে পড়ে আছে বকুলের নিথর দেহ, অথচ গতকাল সকালেই এই মানুষটাকে তাকে ফোন করেই তামিমের মৃত্যুর খবর জানিয়েছে। সারাদিন তার সাথেই ছিল, অথচ একটা রাতের ব্যবধানে বকুল নামক মানুষটা মৃতদেহ মেঝেতে পড়ে আছে পূর্বের দিনের ন্যায়। বেশ বড় একটি স্থান নিয়েই রক্তে তলিয়ে যাচ্ছে মেঝে। চারিদিকে তাকিয়ে বেশ অবাক। পূর্ব দিনের ন্যায় আজকে তার রুমের কোনো পরিবর্তন হয়নি, ঠিক যেমনটা ছিল এখনই তেমনটাই আছে, বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। এটি নিয়ে বেশ অবাক। দুজন পুলিশ কর্মকর্তা ক্যামেরার ফ্ল্যাশ চালিয়ে সকল অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। ডান কর্নারের দিকে তাকাতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিলয়। দ্রুত পায়ে হেঁটে সেখানে উপস্থিত হলো। কিছু বলার পূর্বেই উপস্থিত হওয়া ওসি জাবেদ বলে উঠল,
আপনি চলে এসেছেন। আপনার বন্ধুদের মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। এরকমটা তো হবার কথা ছিল না, কি হচ্ছে এসব? বলতে পারছি না কি হচ্ছে এসব। আমার কাছে মনে হচ্ছে তামিমের খুন যার দ্বারা সম্পন্ন হয়েছে, আজকের খুনটাও ঠিক একই ব্যক্তির দ্বারা করা হয়েছে। কেননা তামিমের বুকের উপরে হওয়া গর্তের মতো বকুলের বুকেও পাওয়া গেছে। আজকে রাতে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হলে নিশ্চিত হওয়া যাবে। রাতে থানায় আসার অপেক্ষায় রইলাম। এই বলে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলো ওসি জাবেদ। নিলয় কেবল নৈরাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার চাওয়ার পানি। গাড়ি ছুটিয়ে তৎক্ষণাৎ বাসায় চলে এলো সে। কিছুই ভালো লাগছে না তার, সকল কিছুই এখন তার বিষাদময় মনে হচ্ছে। দুদিনে দুটি বন্ধু হারিয়েছে সে, যাদের সাথে সম্পর্ক সেই বাল্যকাল থেকে। চারিদিকে নিস্তব্ধতা জুড়ে আছে। টেবিলের এক প্রান্তে ওসি জাবেদ, অপর প্রান্তে নিলয়। মধ্যখানে পড়ে আছে একটি ফাইল। বেশ সময় ধরে কারো মুখেই কোনো বলি নেই। নিস্তব্ধতায় ব্যাঘাত ঘটিয়ে বলতে লাগলো নিলয়। আপনি বলতে চাচ্ছেন আজকের খুনটাও তামিমের খুনের মতো? বকুলের মৃত্যুর কারণও সেই বিড়াল? আজকেও মেঝেতে বিড়ালের রক্তাক্ত পায়ের ছাপ পাওয়া গেছে। আপনার কি মনে হয়? তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো ওসি জাবেদ। কিছু কিছু সময় নিজের মতামতটা উপযুক্ত নয়। আমার মনে হচ্ছে এখানে আরও একটি রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কোনো রকম শত্রুতা আছে? বেশ হতাশায় ভুক্ত কণ্ঠে জবাবে বলে উঠল নিলয়। আমাদের সাথে কারো কোনো রকম শত্রুতা নেই। জানি না কি ঘটছে সব। নিলয়ের কথা শুনে জাবেদের মাথায় হাত দিয়ে বলে উঠল। আজকে তবে আসুন, আমিও বাসায় যাব। গত কয়েকদিন কাজের চাপে মাথায় অতিরিক্ত ব্যথা অনুভব হচ্ছে, যা ভোগান্তিতে ফেলবে কয়েকদিন। অতঃপর নিলয় সেখানে অপেক্ষা না করে বাসায় চলে গেল। খাবার না খেয়ে নিজের রুমে চলে গেল। অতঃপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে ভাসিয়ে দিল। আচমকাই সম্পূর্ণ বিছানা কেঁপে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটার ফলে জেগে গেল নিলয়। বিরক্তি এখন চরম সীমায়। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় যদি কেউ ফোন দিয়ে তাকে বিরক্ত করে, তবে বিরক্তি চরম পর্যায়ে সীমা অতিক্রম করবে, এটাই স্বাভাবিক। তবুও হাতড়ে হাতড়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে না তাকেই রিসিভ করে কানে তুলল নেয় সে। তৎক্ষণাৎ ওপাশ থেকে ক্রন্দন এবং ভয়ভীতিকর কণ্ঠে ভেসে এলো। নিলয়, আমাকে বাঁচা, কালো বিড়ালটা আমাকে মেরে ফেলবে। তখনই আয়া করে একটি তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। অতঃপর সকল কিছু নিস্তব্ধতায় গ্রাস করে নিল। উন্মাদ হয়ে বলতে লাগলো নিলয়। হ্যালো, হ্যালো, হ্যালো। কিন্তু ওপাশ থেকে কোনো রকম আওয়াজ ভেসে আসছে না। আচমকাই একটি আওয়াজ ভেসে এলো, মিয়াও। এরকম একটি ঘটনায় যেন নির্বোধ হয়ে গেল নিলয়। কি করবে সে? এই মুহূর্তে কি করা উচিত তা ভেবে পাচ্ছে না। কলটি এসেছিল আয়ানের নাম্বার থেকে। ছেলেটা এমনিতেই একটু ভীতু, তবে তাদের সাথে থাকলে কেন যেন মনে হয় বেশ সাহসী। কালো বিড়াল তাকে মেরে ফেলবে, এই রহস্যের জটলা পুনরায় পাকিয়ে যায়। একটি কালো বিড়াল কি করে একজন মানুষকে মেরে ফেলতে পারে? বিছানায় গায়ে এলিয়ে মস্তিষ্ক যথাসম্ভব ঠান্ডা রাখতে ভাবতে লাগলো সে। ভাবতে লাগলো এই পর্যন্ত কি কি বিষয় তার নজরে আসছে। এমন কোনো রহস্য আছে যেটি তার মস্তিষ্কে ধরা দিচ্ছে না। কি সেই রহস্য? কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। চোখ দুটি বন্ধ করে গত দিনের যাবতীয় ঘটে যাওয়া ঘটনা স্মৃতিচারণ করতে লাগলো। আচমকাই ওসি জাবেদের একটি কথা মস্তিষ্কে ধরা দিতে শুরু করলো। মস্তিষ্কের সর্বোচ্চ প্রেসার তৈরি করে ভাবতে লাগলো সে, যেদিন তামিমের মৃত্যু হয়, পোস্টমর্টমের রিপোর্ট দেখার পর ওসি জাবেদ বলেছিল, তামিমের ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। পরীক্ষা করে জানা যায় সেগুলো বিড়ালের পায়ের ছাপ ছিল। তবে অবাক বিষয় হলো সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। আর বিড়ালটাই বা কি করে উধাও হলো রুম থেকে, সে প্রশ্নটা তোলাই থাক। এছাড়াও আরও একটি চমক হলো, বিড়ালটা যেভাবে উধাও হোক না কেন, কিন্তু তার হাত পায়ে রক্ত আসলো কোথা থেকে? তবে কি বিড়াল দ্বারাই খুন হয়েছে তামিম? কিন্তু তা কি করে সম্ভব? প্রশ্নগুলো রীতিমতো আমার মাথা গুলিয়ে দিচ্ছে। গতদিন সকালে বাবা বকুলের পোস্টমর্টম রিপোর্ট দেখে ওসি জাবেদ বলেছিল, কিছু কিছু সময় নিজের মতামতটা উপযুক্ত নয়। আমার মনে হচ্ছে এখানে আরও একটি রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কোনো রকম শত্রুতা আছে? তৎক্ষণাৎ টেবিল থেকে একটি খাতা হাতে নিয়ে লিখতে বসে গেল সে। অবশ্যই এটি গোয়েন্দা গল্পের বই থেকেই রপ্ত করা। কোনো এক গোয়েন্দা গল্পে পড়েছিল সে।
সকল রহস্য খাতায় নোট করে অতঃপর মেলানোর চেষ্টা করলে খুব শীঘ্রই মিলে যায়। উক্ত পন্থাটাই অবলম্বন করলো নিলয়। হাতে একটি খাতা একটি কলম নিয়ে বসে গেল। অতঃপর নোট করতে লাগলো। 1. তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো পাওয়া যায়। 2. দুজনের বাড়িতেই মেঝেতে বিড়ালের পায়ের রক্তের ছাপ পাওয়া যায়। 3. দুজনের রুম প্রায় আবদ্ধ বলা যায়, তবে বিড়ালটা পালালো কোথায়? 4. কারোর সাথে শত্রুতা নেই, তবে এরকম বিড়াল সেজে হামলা করছে কে? 5. এই বিড়ালের রহস্য কি? 6. একটু আগে আয়ান জানালো একটি কালো বিড়াল তাকে মেরে ফেলবে। তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, অতঃপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পরেই বিড়ালের মেয়াও শব্দ ভেসে আসে। 6 নাম্বার রহস্য নোট করতেই মাথায় টনক নড়ে উঠল নিলয়ের। তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের দাগ পাওয়া গেছে। এছাড়াও রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপ, রক্তের দাগ পাওয়া গেছে। একদিক থেকে বলা যায় দুজনেরই করে বিড়াল। আবার ঠিক এমনটাই জানানো আয়ান। তাকে কোনো কালো বিড়ালই মারতে যায়। তবে কি ওদের দুজনের মধ্যে আয়ানকেও মেরে ফেলবে? নিজেকে নিজেই প্রশ্ন করে নিলয়। বেশি কিছু না ভেবেই তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করে চলে গেল ওয়াশরুম। হাত মুখ ধৌত করে তোয়ালে দিয়ে হাত মুছতে তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে বেরিয়ে গেল সে। বাড়ির মূল দরজা খুলে বেরিয়ে গেল, গ্যারেজে উপস্থিত হলো। গাড়িতে বসতেই সিট বেল্ট লাগিয়ে ছুটতে আরম্ভ করলো সামনের দিকে। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধতার রাজত্ব বিরাজমান। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল নেই বললেই চলে। ব্যস্ত নগরী যেন ঘুমিয়ে গেছে। গাড়ির গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পার 1 বেগে ছুটে চলেছে সামনের দিকে। 7 মিনিটের গাড়ি চালাতেই আয়ানের বাসার সামনে এসে উপস্থিত হলো নিলয়। গাড়ি থেকে নেমে তৎক্ষণাৎ আয়ানের বাসার মূল দরজায় দাঁড়িয়ে নক করতে যাবে। এর পূর্বেই মস্তিষ্কে ভিন্ন আরেকটি প্রশ্নের টনক নড়ে উঠল। এই সময় একজনের বাড়ির দরজায় নক করাটা কেমন যেন মন্দ দেখায়। তবুও সে সব দিকে নজর না দিয়ে কলিং বেল বাজালো। বেশ সময় চলে গেল, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এক প্রকার বিরক্ত হয়ে একের পর এক কলিং বেল বাজিয়েই চলল। বেশ কিছুক্ষণ পর চোখ টলতে টলতে দরজা খুললেন আয়ানের বাবা রফিক আদনান। এই সময় তার বাড়ির দরজায় নিলয়কে দেখে বেশ অবাক হন তিনি, কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে তৎক্ষণাৎ তার উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল নিলয়। আঙ্কেল, আয়ান কোথায়? ও সুস্থ আছে তো? আয়ান তো ওর রুমে ঘুমাচ্ছে। কিন্তু বাবা, তুমি এই সময়, কিছু হয়েছে কি বাবা? সেদিকে ভ্রুক্ষেপ এবং মিস্টার রফিক আদনান সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত পায়ে দৌড়ে আয়নের রুমের কাছে চলে এলো সে। তার পিছু পিছু আয়নের বাবা রফিক আদনান সাহেবও উপস্থিত। বিরতিহীনভাবে দরজা ধাক্কিয়ে আয়ানকে ডাকতে লাগলো নিলয়। এদিকে বেশ রাগান্বিত হয়ে আছেন রফিক আদনান সাহেব। এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা ভাঙার প্রস্তুতি নেয় নিলয়। তা দেখেই তৎক্ষণাৎ বলে ওঠে রফিক আদনান। আরে, কি করছো তুমি? একে তো রাতের বেলা এসে ঘুম ভাঙিয়েছো, তার উপর এসে আয়ানকে ডাকছো। এখন তো আবার রুমের দরজা ভাঙার চেষ্টা করছো। কি শুরু করছো তুমি? একজন ভদ্রলোকের বাসায় রাত বেরাতে এগুলো কি শুরু করছো? আয়নের বাবার মুখে কথাটা শুনে বেশ রাগী কণ্ঠে বলে উঠল নিলয়। আঙ্কেল, দোয়া করুন যাতে আপনার ছেলে রুমের ভেতরে বেঁচে থাকে। যদি আপনার কপাল ভালো হয় তবে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবেন, নয়তো দরজা ভাঙার পর কান্না করেও কুল পাবেন না। অতঃপর আর কোনো কথা না বলে কাঁধ দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। 2টি ধাক্কা দিতেই দরজা ভেঙে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো নিলয়। তার পিছু পিছু ভেতরে প্রবেশ করলেন রফিক আদনান। সম্পূর্ণ রুম অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের সুইচ বোর্ড খুঁজতে লাগলো। এদিকে বেশ রেগে আছেন রফিক আদনান। না বলতে পারছেন আর না সহ্য করতে পারছেন। অতঃপর রুমের সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালালো নিলয়। মেঝেতে তাকাতেই চিৎকার দিয়ে উঠলেন রফিক আদনান। অতঃপর ঢলে পড়তে লাগলেন তিনি। তৎক্ষণাৎ চাপটে ধরলেন নিলয়। অতঃপর বিছানায় শুয়ে দিল তাকে। তৎক্ষণাৎ ফোনে ওসি জাবেদের ফোন নাম্বারটি তুলে নিল নিলয়। 2বার রিং হতেই ওপাশ থেকে ঘুমজড়িত কণ্ঠে ভেসে এলো ওসি জাবেদের। এত রাতে আবার কি হলো তোমার? একটু ঘুমোতে দেবেন তো নাকি শান্তি মতো? জাবেদের মুখে এরকম কথা শুনে নিলয় ভাঙা গলায় বলে উঠল। দুঃখিত অফিসার, আপনার ফোর্স নিয়ে এক্ষুনি রওনা দিতে হবে। আমার আরেক বন্ধু খুন হয়েছে। আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, দ্রুত চলে আসুন। আচ্ছা, আসছি। আড়ামোড়া দিয়ে উক্ত কথাটি বলে গেল জাবেদ। তৎক্ষণাৎ রুমে উপস্থিত হয় আয়ানের মা মিসেস
পারভিন আক্তার। স্বামীর চিৎকার শুনেই ঘুম ভেঙে গেছে তার। চিৎকারের উৎস খুঁজতে লাগলেন তিনি। অতঃপর আয়নের ঘরের লাইট জ্বালানো দেখে সেদিকেই হাঁটতে হাঁটতে চলে এলেন। স্বামীকে বিছানায় ঘুমন্ত অবস্থায় এবং ছেলেকে রক্তাক্ত হয়ে অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠলেন তিনি। দৌড়ে আয়নের কাছে চলে গেলেন। হাত বাড়িয়ে ছুতে যাবে এমন অবস্থায় বাধা প্রদান করলো নিলয়। আন্টি, আপাতত শোবেন না, এটা এখন পুলিশ কেস, তাই দয়া করে হাত ছুঁয়ে নতুন সমস্যার সৃষ্টি করবেন না। নিলয়ের এরকম কথা শুনে বেশ রেগে গেলেন পারভিন আক্তার। রেগে গিয়ে বলতে লাগলেন তিনি, তুই একটা খুনি, আমার ছেলের খুনি তুই, আর আমাকে ছুতে না করিস? তোর সাহস তো কম না। পারভিন বেগম মুখের কথা শুনে বেশ গম্ভীর কণ্ঠে জবাব দিল নিলয়। এখানে আবেগ একটু কম করুন, এটা পুলিশ কেস, এখানে নিজেকে জড়িয়ে কোনো লাভ হবে না আপনার। আর আপনি কার সম্বন্ধে কি বলছেন ধারণা আছে? আপনার ছেলেকে মারতে হলে বাঁচানোর জন্য আপনার বাসায় আসার প্রয়োজন ছিল না। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো ওসি জাবেদ। সাথে রয়েছে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা। ওসি জাবেদকে দেখেই পারভিন আক্তার কান্না করতে করতে বলতে লাগলেন, স্যার, এই ছেলেটা আমার ছেলেকে মেরে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। পারভিন বেগমের মুখে এই কথা শুনে ওসি জাবেদ বলে উঠল, আপনি শান্ত হন। নিলয় খুনি নয়, সে আপনার ছেলেকে বাঁচাতে এসেছিল। খুনি আরেকজন। তৎক্ষণাৎ ওসি জাবেদ বাকি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, দুজন পুরো ঘর তল্লাশি নাও। আর ফরেনসিক বিভাগের থেকে যে দুজন এসেছেন, আপনার দুজন আপনাদের কাজ শুরু করে দেন। আর আসলাম, তুমি জনাব রফিক আদনান সাহেবকে জাগিয়ে তোলার ব্যবস্থা করো। নিলয়ের দিকে ঘুরে প্রশ্ন রাখলো জাবেদ, আপনি এখানে কি করে? আর আমাকে ফোন করেই বা জানালেন কি করে? রাত 1:30টার সময় আয়নের নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি ফোন রিসিভ করতেই বলতে লাগে, নিলয়, আমাকে বাঁচা, কালো বিড়ালটা আমাকে মেরে ফেলবে। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি পুনরায় ফোন করার, কিন্তু ফোন তোলেনি। আগের ফোনগুলোর সাথে এটা কিছুটা মিশ্রিত হওয়ায় ভাবতে বেশিক্ষণ সময় লাগলো না। দ্রুত ছুটে এলাম। এরপরেই কাণ্ড শুরু। নিলয়ের মুখে কথা শুনে ওসি জাবেদ বলে উঠল বেশি রাগী কণ্ঠে, এবারের জন্য আপনি বেঁচে গেছেন বলা যায়, নয়তো অন্য কোনো মহিলা হলে আপনার নামে কাউন্টার কেস চালাতো। আজকাল লোকের ভালো করতে যাওয়াটাও ভুল, এতে করে উল্টে নিজের উপর দিয়ে বিপদ ডেকে আনা হয়। হতাশ হয়ে উক্ত কথাটি বলল নিলয়। তা বটে, আপাতত আমার সঙ্গেই থাকুন, আর নয়তো বাসায় চলে যেতে পারেন। আচ্ছা, দেখছি কি করা যায়। আয়নের মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতেই বাসা থেকে বেরিয়ে এলো ওসি জাবেদ এবং নিলয়। আর তাদের সাথে রয়েছে বাকি পুলিশ কর্মকর্তা। তৎক্ষণাৎ চারিদিক থেকে বেশ কয়েকটি চ্যানেলের লোক ঘিরে ধরলো তাদের। বেশ বিরক্ত বোধ করলো ওসি জাবেদ। তীক্ষ্ণ কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, এই যে চলে এসেছে মিডিয়ার লোক, যত সব আজব পাবলিক এখন প্রশ্ন করে মাথা কিলবিল করে খাবে। এছাড়াও তাদের চ্যানেলের রেপুটেশন বাড়ানোর জন্য মূল খবরের সঙ্গে একটু গুজব যোগ করে দিতেও পিছুপা হবে না। তার বলতে নিন, এবার সামলান এদের। অবশ্যই এই কাজটা আপনার জন্যই। মিডিয়ার লোকজন তাদের চারিদিক থেকে ঘেরাও করে হাতে থাকা স্পিকারটি এগিয়ে দিল ওসি জাবেদের উদ্দেশ্য করে। অতঃপর এক একজন এক একটি প্রশ্ন করতে আরম্ভ করলো, কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে বলতে লাগলো সে, আপাতত খুনিকে তা জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই খুনগুলো কে করছে তা জানা যাবে। আপাতত আর কোনো প্রশ্নের জবাব দিতে পারছি না। দ্রুত অফিসে যাওয়ার প্রয়োজন, তাই দয়া করে সাইড দিন। অতঃপর তৎক্ষণাৎ এই বলে সেখান থেকে কেটে পড়ল ওসি জাবেদ এবং বাকিরা। পেছনে দাঁড়িয়ে নিজে নিজে চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য রিপোর্ট করতে ব্যস্ত হয়ে গেল আগত মিডিয়ার লোকজন। সেদিকে ধ্যান না দিয়ে ওসি জাবেদের উদ্দেশ্যে বলে উঠল নিলয়, তাহলে আমি এখন বাসায় যাই, আর সমস্যা হলে ফোন তো আছেই। আচ্ছা, তবে যান, সাবধানে যাবেন। তৎক্ষণাৎ বাইরে পার্ক করা গাড়ি নিয়ে ছুটে চলল বাড়ির দিকে। গ্যারেজে গাড়ি পার্ক করে বাড়ির ভেতর প্রবেশ করতেই পথ আগলে দাঁড়ালো নিলয়ের বাবা জনাব সালমান হক। শুনলাম তোমার 3টি বন্ধুর নাকি খুন হয়েছে। এখন থেকে তোমার বাইরে ঘোরাঘুরি চলবে না। ড্যাড, আমি এখন আর বাচ্চা নই, তাই দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে দ্রুত নিজের রুমে চলে এলো নিলয়।
ওয়াশরুমে থেকে গোসলের কার্য সেরে নিয়ে নিজ থেকে খাবার খেয়ে এসে পুনরায় নিজের রুমে চলে এলো। অতঃপর বিছানায় ঘা ভাসিয়ে দিল, পাড়ি জমালো ঘুমের রাজ্যে। রাত 2টা বাজতে 2 মিনিট বাকি আছে। তৎক্ষণাৎ সমগ্র বিছানা কাঁপিয়ে তুলতে লাগলো একটি ফোন। গত রাতেও ঘুমাতে পারেনি নিলয়। আজকের কলটি তাকে বেশ বিরক্ত করে তুলেছে। চিন্তা ভাবনা করলো কল রিসিভ করে ইচ্ছে মতো ধুয়ে দিবে, কিন্তু কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে সাদিকের আতঙ্কযুক্ত কান্না বিরজিত কণ্ঠে ভেসে এলো। নিলয় প্লিজ আমাকে বাঁচা, কালো বিড়ালটি আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে, প্লিজ তুই আমাকে বাঁচা। তৎক্ষণাৎ পূর্বদিনের ন্যায় একটি চিৎকার ভেসে এলো সাদিকের। অতঃপর সকল কিছু নিস্তব্ধ, যেন নীরবতা হ্রাস করছে পরিবেশের উপর। বুঝতে বাকি রইল না সাদিকের মোলাকাত হয়েছে মৃত্যুর সাথে। বেশ অবাক হয়ে যায় নিলয়। কি হচ্ছে এসব ভাবতে থাকে সে। প্রথম খুন তামিম, পরবর্তী খুন বকুল, এরপরে খুন হয় আয়ান, এখন আবার খুন হয়েছে সাদিক। বেছে বেছে তার বন্ধুদেরকেই কেন এবার টার্গেট করে খুন করছে এমন? আর কি একটি বিড়াল দ্বারা একটা মানুষ খুন, তা কি করে সম্ভব? আর খুন হলেও তা বুকের ভেতর হাত প্রবেশ করে কি করে? হাজারো প্রশ্নের সম্মুখীন নিলয়, কিন্তু তার কাছে কেবল একটাই উত্তর জানা আছে, তা হলো কিছুই জানি না। কিন্তু এরকম ভাবে আর কতদিন চলবে? একে একে তার সমস্ত বন্ধুদের মেরে তাকে একা করে দিয়েছে। সে ভাবতে পারছে না যে তার সকল বন্ধুরা এখন মৃত, কেউ আর এই ভুবনে জীবিত অবস্থায় নেই। সকলের মৃত্যুর কারণ বিড়াল, কিন্তু কি এমন বিড়ালের রহস্য? তার কোনো হদিশ মেলেনি এখন পর্যন্ত। এখন কি সাদিকের বাসায় তার যাওয়া উচিত? এ নিয়ে ভেবে চলেছে সে। কোনো উপায় না পেয়েই তৎক্ষণাৎ ফোন তুলে ট্রায়েল পেরে ওসি জাবেদের নাম্বার উঠিয়ে কল দিল। 2বার রিং হতেই ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত লেগে থাকা স্বরে ভেসে এলো। এত রাতে কেন ফোন করেছেন, আর কে আপনি? হতাশ কণ্ঠে বলতে লাগলো নিলয়। আমি নিলয় স্যার, আজকেও খুন হয়েছে একটি। কিছুটা ঘুম ঘুম ভাবে কণ্ঠে থেকে কিছুটা কেটে যাওয়া অবস্থায় প্রশ্ন করলো ওসি জাবেদ। ও নিলয় স্যার, আজকেও খুন হয়েছে বলতে? আমার বন্ধু সাদিক আজকে খুন হয়েছে, এখন কি করা যায়? আপনি অপেক্ষা করুন, আমি আপনার বাসার সামনে আসছি। তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি জাবেদ। বিছানা ত্যাগ করে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল নিলয়। হাত মুখ ধৌত করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিল। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় এসে মূল দরজা খুলে বাসা থেকে বেরিয়ে গেল। অতঃপর দাঁড়িয়ে রইল বাড়ির গেটের কাছে। কয়েক মিনিট পরেই একটি পুলিশ গাড়ি এবং একটি প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে। প্রাইভেট কারটি তার কাছে এসে থামতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। ভেতরে তাকিয়ে দেখতে পেল হাতের ইশারায় গাড়ির ভেতর ঢোকার জন্য ডাকছে ওসি জাবেদ। বেশি দেরি না করে গাড়ির কাছে এগিয়ে গেল নিলয়। গাড়ির পেছনে দরজা টান দিতেই খুলে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল সে। সাদিকের বাড়ির কোন দিকে প্রশ্ন করা হলো নিলয়ের কাছে। পুলিশ কর্মকর্তাকে বাড়ির অবস্থান জানিয়ে চুপ করে বসে রইল। তা দেখে বলে উঠল ওসি জাবেদ। তুমি কি আসলেও সত্য বলছো? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? ঠিক তা নয়, তবে এতটা শিওর কিভাবে তা নিয়ে প্রশ্ন। মূলত সাদিক আমাকে কল দিয়েছিল, যার ফলে আমি এতটা শিওর হয়ে বলছি। সাদিক কখন কল দিয়েছিল তোমায়, আর কল দিয়ে কি বলেছিল যার ফলে তুমি এতটা নিশ্চিত হয়ে গেলে? হতাশা কণ্ঠে নিলয় বলে উঠল। সাদিক আমাকে কল করেছিল রাত 2টার দিকে, আর ফোন দিয়ে বলেছিল নিলয় প্লিজ আমাকে বাঁচা, কালো বিড়ালটি আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে, প্লিজ তুই আমাকে বাঁচা। এর আগেও কিন্তু এমনটাই ঘটেছে। পুনরায় উৎসুক হয়ে প্রশ্ন করল ওসি জাবেদ। কিন্তু কেবল এতটুকু কথাতেই তুমি এতটা নিশ্চিত? না, সাদিকের চিৎকারের আওয়াজ আমি শুনেছি। এছাড়াও আয়নের মৃত্যুটাও ঠিক এইরকমভাবে হয়েছিল, তাই আমার কাছে আর কোনো জোরালো প্রমাণের প্রয়োজন পড়ছে না। এছাড়াও সকলের মৃত্যুর ক্ষেত্রে দায়ী হচ্ছে বিড়াল, আর সাদিককে যেহেতু বিড়াল মারতে এসেছে, তবে সে অবশ্যই মারা গেছে। নিলয়ের মুখে কথা শুনে ওসি জাবেদ মুচকি হাসি দিয়ে বলে উঠল। মানতেই হবে, তুমি বেশ বুদ্ধিমান। পুরো রাস্তাতে আর কোনো কথা হয়নি, কেবল গাড়ির শব্দ ব্যতীত সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। কয়েক মিনিট পার হয়ে যেতেই গাড়ি দুটি এসে উপস্থিত হয় সাদিকের বাড়ির কাছে। দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল সবাই, 6জন পুলিশ কর্মকর্তা এবং ওসি জাবেদ ও নিলয় সহ সাদিকের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলো। তৎক্ষণাৎ একের পর এক কলিং বেল বাজাতে আরম্ভ করলো ওসি জাবেদ।
ঘুম ঘুম চোখে বিরক্ত মাখা চেহারা নিয়ে দরজা খুললেন সাদিকের বাবা, জনাব তাইজুল বেপারি। এই গম্ভীর রাতে একসাথে এতজন পুলিশ দেখে কিছুটা বিচলিত হয়ে গেলেন তিনি। পুলিশের সঙ্গে দাঁড়িয়ে থাকা নিলয়কে দেখে সে বেশ অবাক হচ্ছেন। কি হয়েছে কিছুতেই বুঝতে পারছেন না তিনি। হুড়মুড় করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সবাই। পেছন থেকে তাইজুল বেপারি অনবরত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কেউ কোনো প্রশ্নের জবাব না দিয়ে সাদিকের রুমের দিকে হেঁটে চলেছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো সবাই। প্রথমে কয়েকবার প্রাথমিকভাবে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু উপায় না পেয়ে ধাক্কা দিয়েই দরজা ভাঙার প্রস্তুতি নিলেন। এদিকে তাইজুল বেপারি বেশ ক্ষেপেছে। কি হচ্ছে এসব কিছুতেই বুঝতে আসছেন না তার। দুটো ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। তৎক্ষণাৎ রুমের ভেতর প্রবেশ করে সবাই। রুমে প্রবেশ করে মেঝেতে তাকাতেই চোখ থেকে অশ্রুধার পরিণত হলো নিলয়ের। একে একে সকল বন্ধুদের হারিয়ে ফেলেছে। মেঝেতে পড়ে আছে সাদিকের অর্ধ উলঙ্গ দেহ। বুকের মধ্যখানে গর্ত হয়ে আছে। বুক থেকে রক্ত বেরিয়ে মেঝেতে পড়ছে। হাড় তা নিয়ে মেঝে তলিয়ে যাচ্ছে। রুমে তাইজুল ব্যাপারী ঢোকা মাত্রই নিস্তব্ধ হয়ে গেছে। ছেলের অকাল মৃত্যু কখনো কামনা করেননি তিনি। ছেলের রাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার। কিছুটা শোরগোল হওয়ায় ফলে রুমে এসে উপস্থিত হন সাদিকের মা। মেঝেতে তাকিয়ে তৎক্ষণাৎ একটা চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়েন। পিতামাতার কাছে তাদের সন্তানই বড়। ছেলের মৃত্যুই বাবা মা কখনোই কামনা করে না। সাদিকের মাকে সেখানে থেকে নিয়ে যাওয়া হলো। সকল পুলিশ কর্মকর্তা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। ওসি জাবেদ কেবল চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। নিলয় রুমের খাটেই বসে আছে। 3 ঘন্টা হতেই সকল কাজ শেষ। অ্যাম্বুলেন্সে সাদিকের দেহ তুলে নিল। ওসি জাবেদ এবং নিলয় এক গাড়িতে উঠে রওনা দিল থানার দিকে। 8 মিনিট পেরিয়ে যেতেই থানার সামনে এসে গাড়ি থামলো। দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে থানার ভেতর প্রবেশ করলো ওসি জাবেদ। তার পিছু পিছু ভেতর প্রবেশ করলো নিলয়। নিজের জন্য বরাদ্দকৃত রুমে প্রবেশ করলো ওসি। টেবিলের 2 প্রান্তে 2টি চেয়ার। একটি চেয়ারে আসন গ্রহণ করলো ওসি জাবেদ এবং দ্বিতীয়টি আসন গ্রহণ করলো নিলয়। কারোর মুখেই কোনো কথা নেই। থমথমে পরিবেশ ও বিরাজমান নিস্তব্ধতা ঘিরে রেখেছে সম্পূর্ণ রুম। তৎক্ষণাৎ ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল নিলয়, কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না আমি। আমি যে বুঝতে পারছি এমনটাও নয়। 4 দিনে 4টে খুন, সিরিয়াল কিলিং বলা যায়। কিন্তু বিড়াল দ্বারা সিরিয়াল কিলিং ইতিহাসের পাতায় নতুন করে এটি লিপিবদ্ধ হতে যাচ্ছে। ওসি জাবেদের মুখে কথা শুনে নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তাই মনে হচ্ছে ইতিহাসে নতুন করে আরও একটি সিরিয়াল কিলিং এর নাম উঠতে যাচ্ছে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমার সাথে কেন হচ্ছে। আমার বন্ধুদেরই কেন শিকার হতে হচ্ছে এই সিরিয়াল কিলিং এর? সে আমার জানা নেই। গতকাল আয়ানের পোস্টমর্টেম রিপোর্টটাও ঠিক আগের খুনগুলোর মতোই করা হয়েছে। তার দেহের ভেতরেও নখের আঁচড় পাওয়া গেছে। এছাড়াও রুমে তো বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ রয়েছেই। আজকে এটাও ব্যতিক্রম নয়, সাদিকের খুনটাও এক ধরনেরই। নিলয়ের মুখের কথা শুনে ওসি জাবেদ হতাশা কণ্ঠে বলে উঠল, তা বটে, আজকেও সাদিকের রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া গেছে। তবে এটাও পূর্বেরগুলোর অনুরূপ বলাই যায়। কিন্তু আমি কোনোভাবেই বিড়ালের রহস্য বুঝতে পারছি না। আয়ান যেদিন তার মৃত্যুর আগে আমাকে ফোন দিয়েছিল তখন আমি একটা নোট করেছিলাম। 1. তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো পাওয়া যায়। 2. দুজনের বাড়ির মেঝেতেই বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া যায়। 3. দুজনের রুম প্রায় আবদ্ধ বলা যায়, তবে বিড়ালটা পালালো কোথায়? 4. কারোর সাথেই শত্রুতা নেই, তবে এরকম বিড়াল সেজে হামলা করছে কে? 5. এই বিড়ালের রহস্য কি? 6. একটু আগে আয়ান জানালো একটি কালো বিড়াল তাকে মেরে ফেলবে। তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, অতঃপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পরেই বিড়ালের মিয়াও শব্দ ভেসে আসে। এইগুলো নোট করেছিলাম। এখন আবার সাদিকের মৃত্যুতে 7 নম্বর নোট এসে দাঁড়ায়। 7. এতদিন বিড়ালের রহস্য থাকলেও এখন কালো বিড়াল এবং কালো ছায়া যোগ হয়েছে। 7 নম্বর নোটটা আমাকে বারবার ভাবাচ্ছে। এবার তো 7 নাম্বার নোটটা আমাকেও ভাবতে বাধ্য করেছে। এতদিন বিড়ালের রহস্য ঠিক ছিল, এখন আবার কালো বিড়াল, সেই সাথে রয়েছে কালো ছায়া। ব্যাপারটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তা বলা যায়। কালো বিড়াল কালো ছায়া, কি এই রহস্য? ওসি জাবেদ হতাশা কণ্ঠেই বলে উঠল, ব্যাপারটা কেমন অতি প্রাকৃতিক দিকে মোড় নিচ্ছে দেখছি।
অতি প্রাকৃতিক বলতে আপনি বুঝাতে চাচ্ছেন এগুলো কোনো আত্মা বা ভূতের কাজ, কিন্তু আপনি নিজেও জানেন যে ভূত বলতে কিছুই নেই, আর আত্মা তো মোটেও নেই। তা ঠিক আছে, তাই বলে এগুলোকে ভয় কে না পায়? বহু বীরও এরকমই করেছে। অতি প্রাকৃতিক বলতে কিছু নেই, আবার নেই বলতে কিছুই নেই। আচ্ছা, আজ তবে আসি, আর রহস্যের কোনো কুল খুঁজে পেলে আমাকে অবশ্যই জানাবেন। অতঃপর এই বলে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে গেল নিলয়। দ্রুত পায়ে থানা ত্যাগ করে বাইরে বেরিয়ে গেল। ড্রাইভারকে ফোন নিয়ে গাড়ি আসতে বলল থানায়। 10 মিনিট পেরিয়ে যেতেই গাড়ি নিয়ে থানায় উপস্থিত হলো ড্রাইভার। ড্রাইভারকে নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সামনের দিকে ছুটল। কয়েক মিনিটের মধ্যেই বাসার কাছে গাড়ি থামলো। গ্যারেজে গাড়ি রেখে তৎক্ষণাৎ বাড়ির ভেতর চলে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। রাত 1:33। ফোনের কাঁপুনির ফলে কাঁপছে সম্পূর্ণ বিছানা। বিরক্ত মাখা চেহারায় ফোন রিসিভ করে কানে তুলল নিলয়। ওপাশ থেকে ভেসে এলো ওসি জাবেদের কণ্ঠ। স্যার, বিড়ালের রহস্য পেয়েছি। দ্রুত উত্তর দিকের জঙ্গলে চলে আসুন, আমি অপেক্ষায় থাকলাম। অতঃপর এই বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি জাবেদ। বেশ অবাক হলো নিলয়, কিন্তু তার এত কিছু জানার সময় নেই। দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ছুটতে লাগলো। উদ্দেশ্য তার রহস্য উদ্ঘাটন। গাড়ির গতিবেগ ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পার হবার অতিক্রম। এইভাবে 30 মিনিট গাড়ি চালাতেই উত্তর জঙ্গলের সীমান্তে এসে পৌঁছালো নিলয়। তবে ওসি জাবেদের দেওয়া লোকেশন থেকে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে আছে সে। কিন্তু দুঃখের বিষয় হলো গাড়ি নিয়ে আর ভেতরে যাওয়া সম্ভব নয়। তাই গাড়ি এখানেই পার্ক করে ভেতরে যাবার প্রস্তুতি নিল। এমনিতেই এখানে প্রায় সময় আসা হয়, তবে কখনো একা আসা হয়নি তার। সেদিকে ধ্যান না দিয়ে পায়ে হেঁটে জঙ্গলে দিয়ে চলতে লাগলো। কোনো দিকেই তার হুঁশ নেই, কেবল তার লক্ষ্য একটাই, আর তা হলো এই বিড়ালের রহস্য উদ্ঘাটন। গা ছমছম পরিবেশ। দূর থেকে ভেসে আসছে 2-1টি শেয়ালের হাঁক। এছাড়াও বেশ কিছু ভিন্ন বন্য প্রাণীর হাঁক ভেসে আসছে। চারিদিকে নিস্তব্ধতা জুড়ে রয়েছে, জঙ্গলে যেন নিস্তব্ধতার রাত চলছে। শিশিরে ভেজা পাতাগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা মাটিতে আছড়ে পড়ছে। চারিদিকে কেবল নিস্তব্ধতা হলেও ফোঁটার ফোঁটার পানির পড়ার শব্দে মাদলের সুর তুলেছে। শুকনো পাতার পদচারণের ফলে মর করে শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে চলেছে নিলয়। মিনিট 20 হাঁটতেই কাঙ্ক্ষিত স্থানে নাগাল পেল সে। দূরে একটি ছোট্ট কুটির দেখা যাচ্ছে, তার কাছেই দাঁড়িয়ে আছে ওসি জাবেদ। দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। নিলয়ের দেখা পেতেই হাসি ফুটে উঠল ওসি জাবেদের ঠোঁটে। এ হাসি কিসের জন্য? এ হাসির রহস্য ভেদ করা বড়ই কঠিন কর্ম। ওসি জাবেদের কাছে নিলয় উপস্থিত হতেই বলতে লাগলো সে। এসে গেছো? বেশ উৎসুক হয়ে প্রশ্ন করল নিলয়। হ্যাঁ, এসে গেছি। এবার বিড়ালের রহস্য বলুন। আর বিড়ালের রহস্য বলতে এই গহীন জঙ্গলেই বা কেন নিয়ে এলেন? সে তো বলবই, সব ধীরে সুস্থেই শোনো। এত তাড়াহুড়ো করা ভালো না। আর গহীন জঙ্গলে ঘটা কাহিনী কি করে তোমাকে অন্য স্থানে বলি? আপনার কথাগুলো বেশ রহস্যময়, তবে এই মুহূর্তে আমি মোটেও মজার মুডে নেই, তাই সোজাসাপটা বললে খুশি হই। একটি কুঁড়ে ঘরের দিকে আঙুল তাক করে বলে উঠল জাবেদ। কিছু মনে পড়ে কি? ভাবনায় ভাব ধরে নিলয় বলে উঠল। আমার তো এমন কিছুই মনে পড়ছে না। কি হয়েছে? এ কথা শুনে রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল জাবেদ। আজ থেকে 9 দিন পূর্বে, পূর্ণিমা তিথির 4 রাত আগে কি ঘটেছিল ওই কুটিরে, তা কি মনে নেই? এখনো কি বলবি কিছুই মনে পড়ছে না তোর? বেশ উৎসুক হয়ে প্রশ্ন করল নিলয়। আপনি কি করে জানলেন কি হয়েছিল সেদিন? আর সেই দিন রাতের সাথে বিড়ালের যোগসূত্র কি? রাগী ভাব যুক্ত কণ্ঠস্বর ফুটিয়ে প্রশ্ন করল ওসি জাবেদ। পূর্ণিমা তিথির 4 রাত পূর্বে একটি মেয়েকে এই কুটিরে এনে তোরা 5 জন কুকুর তাকে খুবলে খুবলে খেয়েছিলি। তোরা 5 জন কুকুর একত্রে মিলে মেয়েটির ইজ্জত লুটে নিয়েছিলি। তোরা 5 জন কুকুর মেয়েটিকে ধর্ষণ করেছিলি। এরপর কি করেছিলি মনে পড়ছে কি? ওসি জাবেদের শেষ কথাটি শুনে পূর্ণিমা তিথির চাঁদ রাত পূর্বে মেয়েটির সাথে ঘটে যাওয়া দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। মদ্যপানে পশুগুলো 5 বন্ধু মদ্য খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে নিলয়। বাকিরা গাড়ির ভেতর বসে মদ গিলে এনজয় করছে। তৎক্ষণাৎ সকলের উদ্দেশ্য করে প্রস্তাব রাখলো নিলয়। এই সময় গত মাসের মতো একটা মেয়ে পেলে জমে যেত। কি বলিস সবাই? হ্যাঁ, তার বলতে গতবার যে মেয়েটাকে তুলে নিয়ে আসছিলাম
তাতে বেশ মজাই পেয়েছিলাম। তা ঠিক, কিন্তু কথা হচ্ছে মেয়ে পাবি কোথায়? মাথা চুলকাতে চুলকাতে উক্ত কথাটি বলল আয়ান। এমনিতেও সবেমাত্র 8টা 33 বাজে। আমরা যে রোড দিয়ে আমরা যাচ্ছি, এই রোডে একটা না একটা মেয়ে তো মাস্ট পাবোই। আর সেটাকে তুলে নিয়েই আজকের রাতটা জম্পেশ চলে যাবে। আর এমনিতেও যেটাকে একবার ব্যবহার করা হয় সেটাকে মেরেই দেই, তাই চিন্তার কারণ দেখছি না। সকলের উদ্দেশ্য করে উক্ত কথাটি বলল নিলয়। তা বটে, তবে গতবার তোদের জন্য আমি বেশি একটা বাগে পাইনি, তাই এবার আমি আগে শুরু করব। আগেই বলে দিলাম। সাদিকের মুখে এ কথা শুনে আয়ান বলে উঠল হাসতে হাসতে। আচ্ছা যা, শুরুটা তোর মাধ্যমেই হবে। খুশি এবার? কিরে বকুল, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে গতবারে তোর মন ভরে গেছে। আরে তা না, আমাকে কখনো দেখেছিস এনজয় মিস করতে? এনজয় আর আমি মিস তা হতেই পারে না। চুপ করে আছি তোদের কথা ভেবে, কেননা জোগাড় হয়ে গেলে এমনিতেই আমাকে দিবি। এ নিয়ে টেনশনের কিছু দেখছি না। কড়া কণ্ঠে সকলের উদ্দেশ্যে করেই বলে উঠল নিলয়। সে যাই হোক, ক্লোরোফর্ম রেডি রাখ। মেয়ে পেলেই সুযোগ বুঝে আস্তে করে টান দিয়ে গাড়িতে তুলে ক্লোরোফর্ম চাপা দিয়ে অজ্ঞান করে দিবি। অতঃপর এইভাবেই কথার রেস চলতে লাগলো তাদের। বেশ কিছু দূর আগাতেই একটি মেয়ে নজরে এলো তার। রাস্তার জনসমাগম নেই বললেই চলে। মেয়েটি ভয় পাচ্ছে একা একা হাঁটতে। হাঁটাচলা দেখাতেই বোঝা যাচ্ছে মেয়েটি পরিধান করে আছে সাদা রঙের থ্রি পিস এবং মাথায় ওড়না দিয়ে ঢাকা। সাবলীন এবং শালীনতা বজায় রাখা একটি মেয়ে। তৎক্ষণাৎ মেয়েটির কাছে গিয়ে গাড়ি থামালো নিলয়। দরজা খুলে বেরিয়ে এলো সাদিক। মেয়েটি কিছু বলতে না দিয়ে মুখে ক্লোরোফর্ম দিয়ে মাখার টিস্যু পেপারটি চেপে ধরলো। তৎক্ষণাৎ মেয়েটি অজ্ঞান হয়ে ঢলে পড়ল সাদিকের গায়ে। দ্রুত গাড়ির ভেতর মেয়েটিকে নিয়ে প্রবেশ করলো সাদিক। মেয়েটিকে নিয়ে গাড়ির ভেতর ঢুকতেই শুরু করলো চার কুকুরের খুবলানো। মেয়েটির দেহ থাকা সকল বস্ত্র টেনে ছিঁড়ে ফেলতে লাগলো সবাই। অতঃপর সম্পূর্ণ নগ্ন দেহটি দেখে মনে অভ্যন্তরীণে পুষে রাখা কালো ব্যক্তিত্বকে জাগ্রত করতে লাগলো। মেয়েটি নগ্ন দেহের ছবি কোনো এক অ্যাঙ্গেল থেকে তুলতে বাদ রাখেনি আয়ান এবং বকুল। উত্তরের জঙ্গলের উল্টো দিক থেকে প্রবেশ করলে কুঁড়ে ঘরের কাছে আসতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। জঙ্গলের উল্টো দিক দিয়েই প্রবেশ করলো নিলয়। অতঃপর পূর্বের মতো এবারেও কুঁড়ো ঘর থেকে কিছুটা কাছে এসে গাড়ি থামালো। অতঃপর মেয়েটি নগ্ন দেহ ধরাধরি করে গাড়ির থেকে বাইরে বের করে নিল। অতঃপর হাঁটতে লাগলো কুঁড়ে ঘরের দিকে। কিছু সময় মেয়েটি নগ্ন দেহ কাঁধে নিয়ে হাঁটতেই কুঁড়ে ঘরের ভেতর প্রবেশ করলো সবাই। মেয়েটি নগ্ন দেহটি মেঝেতে রাখতেই কেঁপে উঠল মেয়েটির চোখ। কয়েক মিনিট পর পিটপিট করে চোখ মেলে তাকালো সে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু এখন কোথায় আছে তা বুঝতে পারছে না। চারিদিকে তাকাতেই বেশ অবাক হয়। 5 জন পুরুষ তার দিকে লোভোত্তর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে খাবে তাকে। উঠে বসার চেষ্টা করতেই অবাক হয় সে। অনুভব হচ্ছে তার দেহে কোনো বস্ত্র নেই। দেহের দিকে তাকাতেই চিৎকার দিয়ে ওঠে। বুঝতে বাকি নেই কেন এই 5 জন পশু তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। 2 হাত দিয়ে যতটা সম্ভব নিজের লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু যেটা বস্ত্রে ঢাকা সেটা কি আর হাত দিয়ে ঢাকা রাখা যায়? মেয়েটির এমন কাণ্ড দেখে হাসতে লাগলো উপস্থিত 5 জন পুরুষ। উঠে দৌড়ে পালাতে চাইলে ঘাড়ে ধরে ধাক্কা মেরল তামিম। ফলস্বরূপ পুনরায় মেঝেতে লুটিয়ে পড়ল মেয়েটি। পুনরায় উঠে ধাক্কা দিয়ে পালাতে চাইলে পুনরায় ঘাড়ে ধরে টান দেয় সাদিক। অতঃপর লজ্জাস্থানগুলো আঘাত করতে থাকে, যার ফলে মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে। এ দেখে মজা নিতে থাকে সবাই। সকলের উদ্দেশ্যে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো মেয়েটি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। দয়া করে আমার সতীত্ব হরণ করে আমার ক্ষতি করবেন না। এই শুনে হাসিতে লুটোপুটি খাচ্ছে সবাই। হাসতে হাসতে তৎক্ষণাৎ জবাব দেয় নিলয়। তাই নাকি? তা আমরা যে কষ্ট করে তুলে আনলাম, তাহলে আমাদের কষ্ট আর দেহে থাকা ক্ষুধা কি ব্যর্থ যাবে? পুনরায় কান্না বিরজিত কণ্ঠে মেয়েটি বলে উঠল। প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনাদের পায়ে পড়ি প্লিজ। আমার সতীত্ব হরণ করে সমাজের কাছে আমাকে কলঙ্কিত করবেন না, প্লিজ আমাকে যেতে দেন। আমাদের দেহের ক্ষুধা নিবারণ এবং কাজের পারিশ্রমিক হিসাবে ছেড়ে দেওয়া যায় না। আর এত কাছে থাকা রসাল ফল আঙ্গুল যদি না খাওয়া যায় তবে জীবনটাই বৃথা। অতঃপর শুরু হলো
গণহারে অত্যাচার, 5 জন পুরুষের সঙ্গে একজন কমজোর মেয়ে, কখনো জিতে আসা সম্ভব নয়। মেয়েটি বারবার পালানোর চেষ্টা করছিল, কিন্তু 5 জন পুরুষের কাছ থেকে সম্ভব নয়। ছোটাছুটি অতিরিক্ত করতে থাকায় বেশ রেগে যায় বকুল। শুরু হয় গণহারে ধর্ষণ। একসাথে 5 জন পুরুষের অত্যাচার সহ্য ক্ষমতা না থাকার ফলে সকলের কানে তবদা লাগিয়ে মাটি কাপ ধরিয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারায় মেয়েটি। কিন্তু অত্যাচার থেকে অবসর নেয় না যৌনতার আক্রান্ত হয়ে যাওয়া 5টি কুকুর। ফালাক্রান্ত অত্যাচারে বহাল রাখায় কুকুরগুলো খুবলে খেতে লাগলো অজ্ঞান নগ্ন মেয়েটির দেহ। ঘণ্টাখানিক পর অত্যাচার করতে থাকা অবস্থায় মেয়েটির জ্ঞান ফিরে আসে। তীব্র ব্যথা অনুভব হয় দেহে, কিন্তু কিছু করার নেই তার। পশুদের শিকার হয়েছে আজ। তবুও কান্না করতে করতে বলতে লাগলো, স্যার, এবার ছেড়ে দেন, আমার আর সহ্য হচ্ছে না, প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, প্লিজ স্যার, এবার ছেড়ে দেন। করুণ স্বরে আধা ভাঙা গলায় কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো নগ্ন অবস্থায় থাকা অত্যাচারিত রূপময়ী নারী। আর কিছু বলতে পারেনি সে। অত্যাচারের তীব্র ব্যথার ফলে এতটুকু বলেই পূর্বের মতো জ্ঞান হারালো। নিরন্তরভাবে 5 পশু তাদের দেহের ক্ষুধা নিবারণ করতে অত্যাচার বহাল রেখেছে। তাদের মোটেও দয়া হচ্ছে না মেঝে এতে পড়ে থাকা মায়াময় মেয়েটির চেহারা দেখে। তারা মত্ত আছে পশুত্বে। টানা 3 ঘন্টা পালাক্রমে অত্যাচার বহাল রেখে অতঃপর শেষ হলে এই পর্ব। রক্তের স্রোতধারা বয়ে গেছে মেঝেতে। তৎক্ষণাৎ সকলের উদ্দেশ্য করে প্রস্তাব রাখল নিলয়। একে আর বাঁচিয়ে রেখে লাভ কি? এমনিতেও বেশ মজা দিয়েছে। এখন বাঁচিয়ে রাখলে পরিবেশ এবং আমাদের জন্য ভয়ঙ্কর, তাই মেরে ফেলাই হবে সর্বোত্তম কাজ। তার এই প্রস্তাবে সহমত প্রদান করল সবাই। অতঃপর মেয়েটির গলায় পা চাপা দিয়ে ধরল নিলয়। এমনিতেই প্রচণ্ড অত্যাচারের শিকার হয়েছে মেয়েটি। এখন আর এই অত্যাচার তার কাছে অসহনীয় মনে হচ্ছে না। নগ্ন দেহটি 2টি কাপা দিয়ে নিস্তেজ হয়ে যায়। নিশ্চিন্ত হতেই নাকের সামনে হাত রেখে পরীক্ষা করে নিল নিলয়। টেস্ট পজিটিভ। তৎক্ষণাৎ সেখানেই মেয়েটির মৃতদেহ ফেলে রেখে সবাই চলে গেল। অতীত থেকে ফিরল নিলয়। তৎক্ষণাৎ তার উদ্দেশ্য করে বলল, ওসি যাবে। মনে পড়েছে কি? বারবার হাত জোর করে বলার পরও মাফ পায়নি নিষ্পাপ মেয়েটি। কি দোষ ছিল তার? কেবল অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়াটাই কি তার ভুল ছিল? তৎক্ষণাৎ মাথার ব্যথা অনুভব করে ওসি যাবে। পেছনে ঘুরে তেই নিলয় হাতে একটি গাছের ডালে দেখা পায়। মাথার পেছন থেকে সামনে হাত নিয়ে আসতেই রক্তের দেখা মিলে। গাছের ডালটাতে রক্তের ছিটেফোঁটা লেগে আছে। বুঝতে বাকি রইল না আর নিলয় তাকে ডালটি দিয়েই মাথায় আঘাত করেছে। চোখ বুঝে আসছে তার, 2 চোখে কেবল ঘোলাটে দেখাচ্ছে। আচমকায় ধূপ করে একটি আওয়াজ হলো। মাটিতে লুটিয়ে পড়ার শব্দ এটি। ওসি যাবে মাটিতে লুটিয়ে পড়েছে। ধীরে ধীরে চোখ বুঝে নিল। আচমকায় ঝোড়ো হাওয়া বইতে লাগলো। শান্ত পরিবেশ মুহূর্তেই যেন অশান্তে পরিণত হয়েছে। বহু দূর থেকে ভেসে আসছে মিয়াও মিয়াও মিয়াও। ধীরে ধীরে মিয়াও শব্দটির জোরালো হতে লাগলো। তৎক্ষণাৎ দৌড়ে পালাতে লাগলো নিলয়, কিন্তু প্রবল বাতাসের বেগে খুব একটা হাগাতে পারছে না। এছাড়াও কোথা থেকে গাছের ছোট ছোট ডালের টুকরো তার দিকে ধেয়ে আসছে, আর তা দেখে দেহের আঘাত হানছে। দৌড়ে পালাতে লাগলো নিলয়, কিন্তু যেদিকেই যাচ্ছে সেদিক থেকেই কিছু না কিছু দ্বারা আঘাত প্রাপ্ত হচ্ছে সে। এরপর ঘটনায় বেশ অবাক হচ্ছে। কি হচ্ছে তার সাথে? ধীরে ধীরে বিড়ালের মিয়াও ডাকা শব্দের তীব্রতা আরও জোরালো হতে লাগলো। বিড়ালের মিয়াও শব্দ শুনে তৎক্ষণাৎ ভয় পেয়ে যায় সে। আয়ান এবং সাদিকের ফোনের ওপাশ থেকে যেমন আওয়াজ শোনা গিয়েছিল, এই আওয়াজটা তার ব্যতিক্রম নয়। পূর্বের মতো এখনও তেমনই আওয়াজ ভেসে আসে। দিক বেদিক হারিয়ে পাগলের মতো হন্যে হয়ে জঙ্গল দিয়ে ছুটতে লাগলো। কিন্তু অবাক বিষয়, সে যত দ্রুতই পালানোর চেষ্টা করুক না কেন, মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না। তবুও নিজের ওপর জোর রেখে না থেমে সামনে তালে দৌড়ে পালাতে লাগলো। এক প্রকার মায়াজাল থেকে ছাড়া পেয়ে ছুটতে লাগলো সামনের দিকে। কোন দিকে যাচ্ছে সেই তার কোনো হুঁশ নেই। কেবল একটাই উদ্দেশ্য তার, যে কোনো মূল্যেই হোক না কেন এই জঙ্গল পেরোতে চায় এবং রাতটা কোনোভাবে পার করে দিতে পারলেই চলে। দৌড়ে পালানোর এক পর্যায়ে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। দূরে ছোট্ট একটি কুঠিরের মতো দেখা মিলছে। দ্রুত দৌড়ে পালাতে লাগলো সেদিক। কয়েক মিনিটার রাস্তা যেন মনে হচ্ছে কয়েক শত মিটারে পরিণত হয়েছে। বহু চেষ্টার পর কুঠিরের কাছে এসে দাঁড়ালো। এত সময় লাগার কোনো প্রশ্নই আসে না, কিন্তু এত সময় আর এত
খাটুনি কেন লাগলো? এত জবাব তার কাছে নেই। বাতাসের তীব্রতা প্রচুর হলেও কুটিরের কাছে তা ঘেঁষছে না। তবে বিড়ালের মিয়াও ডাক ধীরে ধীরে জোরালো হলেও তা মুহূর্তেই আবার মিলিয়ে যায়। দ্রুত পায়ে কুটিরের ভেতর প্রবেশ করে নিলয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট ছোট হাড়গোড়, নানা ধরনের রঙের বাহার। কুটিরে কেবল একটি রুম দিয়েই গঠিত। মেঝেতে অগ্নিকুণ্ড রয়েছে, অগ্নিকুণ্ডে জল করছে আগুন, এবং অগ্নিকুণ্ডের একপাশে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বসে আছে এক সন্ন্যাসী। তাকে দেখা মাত্রই নিলয়ের মনে প্রশান্তির বাতাস বইতে লাগলো। মনে মনে সে ভেবে নিল এই সকল সমস্যার সমাধান সন্ন্যাসী বাবার কাছ থেকে মেটানো যাবে। আনন্দের রেশ মনের ভেতর পুষ্পিত হতে লাগলো। কোনো একজনের কাছে সে শুনেছিল, যখন কোনো সন্ন্যাসী ধ্যানে মগ্ন থাকে তখন তাকে ডেকে শান্তি ভগ্ন করা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করা না করা। সেই কথা রেস ধরেই কোনোরূপ আওয়াজ না করে চুপটি করে অগ্নিকুণ্ডের অপর পাশে বসে গেল। চারিদিকে মাথা ঘুরিয়ে চুপচাপ চেয়ে চেয়ে দেখতে লাগলো। এতক্ষণ ভালো লাগলেও এখন বেশ বিরক্ত লাগছে তার। একটা মানুষ তার সামনে বসে আছে, অথচ তার ভাবমুক্তি অথবা আচরণ পরিবর্তনের আবির্ভাব ঘটছে না। বেশ বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়তে যাবে এমনটা অবস্থায় চোখ না খুলেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সন্ন্যাসী লোক, বসে পড়ো, বিরক্ত হলে চলবে না। এই কথা শুনে বেশ অবাক হয় নিলয়। চোখ মেলে তাকালোও না। তারপরেও কিভাবে বুঝতে পারলো সে উঠে যাচ্ছে? বেশি না ভেবে তৎক্ষণাৎ সেখানে বসে পড়ল। কিছু সময় বাদে ধপ করে চোখ মেলে তাকালো সন্ন্যাসী। রক্তিম লাল চোখের আভা, যেন চোখের কোঠরে কেবল রক্ত দিয়েই আচ্ছাদিত। মুখের গম্ভীর ভাব ফুটিয়ে বসে রয়েছে। তৎক্ষণাৎ বলার জন্য ব্যাকুল হয়ে উঠল নিলয়, একটা বড় বিপদের মধ্যে ফেসে গেছি। একটু বলতেই সন্ন্যাসী লোকটি হাতের ইশারায় তাকে বাধা প্রদান করলো। গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন তিনি, তোর বলতে হবে না, কোনো কিছুই আমার অজানা নয়। এটা তোর কৃতকর্মের ফল বলতে পারিস। বড় ভুল করেছি। এটা মনের অজান্তেই নয়। মনের অজান্তে যে ভুল করা হয় তা ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যেটা ইচ্ছাকৃত হয় তা মোটেও ক্ষমার যোগ্য নয়। আমি মানছি আমার দ্বারা ভুল হয়েছে। পূর্বের ঘটনাগুলো ভুল মানলেও একটু আগে করা ঘটনা মোটেও মানার নয়। আমার দ্বারা ভুল হয়েছে। যদি তুই তোর ভুল মানতিস তবে পুলিশ অফিসারকে গাছের ডাল দিয়ে আঘাত নয়, নিজেকে আইনের হেফাজতে তুলে দিতি। বর্তমানে তুই পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে এমনটা বলছিস, এবং আগামীতে পুনরায় একই কাজ করতে লেগে যাবি। কোনরূপ জবাব না দিয়ে চুপটি মেরে বসে রইলেন নিলয়। পুনরায় বলতে আরম্ভ করলেন সন্ন্যাসী, তোদের একটা শাস্তি দেওয়ার চেষ্টা বহু আগে থেকেই করছিলাম। অপেক্ষা করছিলাম সে মহেন্দ্রক্ষণ এবং সুবর্ণ সুযোগের। তোরা একে একে বহু মেয়েকে এনে দর্শন করেছিস, অতঃপর তাদের মেরে দিয়েছিস, কিন্তু তাদের মৃতদেহের ধারক আত্মাগুলো অতৃপ্ত। কিন্তু আমার কাছে করার কিছুই ছিল না, কেননা তোরা পূর্ণিমার পরের রাতে অথবা অমাবস্যার দিকে মেয়ে নিয়ে আসতি। কিন্তু আমার প্রয়োজন ছিল পূর্ণিমা তিথি লগ্ন লাগার প্রথম 4 দিনের ভেতর মৃত আত্মার। এবারের মেয়েটি যে ঠিক আমার চাওয়া এবং মহেন্দ্রক্ষণে নিয়েই উপস্থিতি হয়ে গেলি, অতঃপর তাকে ভোগ করে মেরে দিয়ে কুটিরের বাইরে ফেলে রেখে চলে গেলি। আর এটা ভেবেই যে পূর্বের মতো কোনো বন্যপ্রাণী এসে খেয়ে ফেলবে, কিন্তু পূর্বের মৃতদেহগুলো যে আমি নিয়ে এসেছিলাম এদিকে তোদের কারোই ধারণা ছিল না। অতঃপর পূর্ণিমা লগ্নের প্রথম রাতে মেয়েটির অতৃপ্ত আত্মাটাকে খোলাসা করে দিয়ে তার পোষা প্রিয় কালো বিড়ালের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এরপরই শুরু হলো ধ্বংসযজ্ঞ। তার সাথে করা অন্যায়ের প্রতিটি অন্যায়কারীকে কঠিন শাস্তির মৃত্যু দিয়েছে। কেবল তুই বাদে, তুই আফসোস। এখন তোকেই সেই শাস্তির সম্মুখীন হতে হবে। আমার কাছে নিয়ম সবার জন্যই একই, কারোর জন্য অর্ধেক, কারোর জন্য পুরো, এমনটা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিলয়, সে আসছে। প্রথম দিকে কড়া কণ্ঠে বললেও শেষের কথাগুলো উচ্চস্বরে হাসতে হাসতে বললেন তিনি। আচমকাই রুমের মধ্যে তীব্র বাতাসের ঝাপটা ভয়ঙ্কর রূপ নিল। চারিদিক থেকে ভেসে আসছে কেবল শ্বাস শ্বাস শব্দ। মিয়াও শব্দ তুলে রুমের ভেতর উপস্থিত হয় একটি কালো বিড়াল। ধীরে ধীরে নিলয়ের দিকে আগাতে থাকে কালো বিড়ালটি। আচমকায় বিড়াল বড় আকার ধারণ করে নিলয়ের গাল বরাবর আঘাত করল বিড়ালটি। তৎক্ষণাৎ উক্ত স্থান ব্যথায় টইটুম্বুর। এছাড়াও থাবাস্থল থেকে রক্ত বেরিয়ে পড়ছে। আচমকায় কালো বিড়ালটি পুনরায় বিশাল এক ছায়ায় পরিণত হলো। তৎক্ষণাৎ পুনরায় বড় একটি কালো বিড়ালে রূপান্তরিত হলো।
নিলয় যেন নিজের স্থানেই জমে গেছে। বহু চেষ্টা করলো নড়ার জন্য, কিন্তু এক চুল পরিমাণও নড়তে সক্ষম নয় সে। যেন উক্ত স্থানেই তাকে আটকে রেখেছে কেউ। আচমকা নিলয়ের বুকে কালো বিড়ালটি থাবা দিয়ে আঘাত আনলো। বুকের খাঁচা ছিঁড়ে বিড়ালের হাতের ভেতর প্রবেশ করলো। তৎক্ষণাৎ বুকে নিলয়ের বুক বেয়ে বেয়ে রক্তের স্রোতধারা গড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে হতে লাগলো নিলয়ে নিঃশ্বাস, কিন্তু থেমে যায়নি কারো বিড়াল। বুকের ভেতরে হাত প্রবেশ করিয়ে হাত ঘোরাতে লাগলো। বহু কষ্টে একটি চিৎকার দিয়ে উঠল নিলয়। অতঃপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে। মেটে চাঁদের স্নিগ্ধ আভায় আলোকিত হয়ে আছে চারিদিক। একটি কবরের পাশে এসে দাঁড়িয়ে আছে জাবেদ, চোখে তার অশ্রুসিক্ত। একটি অবয়ব তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে উবে গেল আকাশে। সে হাসির অর্থ ছিল, আমি পেরেছি ভাইয়া, আমি পেরেছি শাস্তি দিতে। ওসি জাবেদের চোখ অশ্রুসিক্ত হলেও ঠোঁটের কোণে একটি মুচকি হাসি লেগে রয়েছে। হাত উঁচু করে শপথ করলো আজকের পর থেকে তার কাছে আসা প্রতিটি ধর্ষণের কেসে ন্যায় দেবে, ন্যায় মিলিয়ে দেবে ধর্ষিতার বাবা মায়েদের। শাস্তি স্বরূপ রয়েছে এনকাউন্টার। গুটি গুটি পায়ে একটি কালো বিড়াল উপস্থিত হলো কবরের কাছে। ওসি জাবেদের পা ঘেঁষে দাঁড়িয়ে শব্দ করে উঠল, মিয়াও। সমাপ্ত। সমাজের এই সকল নিম্ন মস্তিষ্কের মানুষগুলোর জন্য আজ আমরা মা বোন ভয়ে জীবন কাটাই। দুঃখিত বোন নুসরাত, হীরামণি এবং আরও লোকজন। আমরা পারিনি তোমাদের সুরক্ষা দিতে, আমরা পারিনি এখনো তোমাদের ধর্ষণের মৃত্যুদণ্ড দিতে, আমরা পারিনি আমাদের কর্তব্য পালন করতে। এইভাবেই কোনো অলৌকিক একটা কাণ্ড ঘটুক, এটাই মোর প্রত্যাশা। আর অলৌকিক কাণ্ডে যেন এই সকল ধর্ষকগুলোর ভয়ানক মৃত্যু হয়। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী এরকম নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের কোনো ধরনের গল্প শুনতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমাপ্ত। খোদা হাফেজ।